গোটা বিশ্বের ইতিহাসে কোনো সামরিক শাসক কোনো দেশকে গণতন্ত্র দিয়েছেন, সেটার উদাহরণ বাংলাদেশে। সেটা জিয়াউর রহমান করেছেন। তিনি এসেছেন সামরিক শাসক হিসেবে, আবার সামরিক ফরমানে দেশকে গণতন্ত্রায়িত করেছেন। তিনি তো অভিযোগ করছেন যে রাষ্ট্রের টাকা খরচ করে এই কাজগুলো টাকা এখন হয়তো রাষ্ট্রের করছেন, যিনি রাষ্ট্রীয় ব্যক্তি তারা কে কোত্থেকে কি টাকা খরচ করেন। এখন যে নির্বাচন হবে এই টাকাও তো রাষ্ট্রের যাবে, এখন ভাইয়ের কাছ থেকে যাবে না, আমার কাছ থেকেও যাবে না, আপনার থেকেও নেবে না। এগুলো তর্কের বিষয় নয়। সুষ্ঠু বিষয়টা আপেক্ষিক বলছি এই কারণে, যখন আপনার মন মতো হবে তখন এটা বড় সুষ্ঠু, আবার যখন আমার মন মতো হবে তখন আমার কাছে সুষ্ঠু। যেমন 2014, 18, 24 অথবা 8 সহই ধরেন, প্রত্যেকটা তো সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগের কাছে ভীষণ সুষ্ঠু, ভীষণ সুষ্ঠু। কেমন সুষ্ঠু? যে আমাদের এগুলো বিদেশেও রপ্তানি করা যাবে। আমাদের যে সিইসিরা আছেন, যে দুই একজন এখন জেলে আছেন, দুই একজন মরে গেছেন, তারা দুই একজন বলছিলেন যে তারা প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে নির্বাচনী প্রশিক্ষণ দিতে পারবেন। এটা যুক্তরাষ্ট্রকে একেবারে ইন্ডিকেট করে বলেছে যে এত সুন্দর নির্বাচন তারা করেছেন। তো কিন্তু গড়পড়তে আমরা কি দেখি বা আমরা কি ভাবি? এখন ভাই যথার্থ বলেছেন, মন্দের ভালো বলে অথবা কোর্ট করার মতো বাংলাদেশে আমরা 91 নির্বাচনটারে একটু আমলে রাখি, যে এখানে মন্দের মাত্রা কম। তো সেই ব্যাখ্যায় না গিয়ে এরপর থেকে কিন্তু দেখেন 91-তে যে নির্বাচনটা হলো, তথ্যের প্রয়োজনে বলতে হয়, বিচারপতি রৌফ ছিলেন প্রধান উপদেষ্টা। তিনি 300 আসনে চমৎকার নির্বাচন করেছেন, 300টা আসনে। কিন্তু যেই মাত্র ওই তিনিই ছিলেন প্রধান নির্বাচন কমিশনার, বিএনপি ক্ষমতায় আসলো, তখন দুটো উপনির্বাচন হয়েছিল, ওই দুইটা ওনার অধীনে হয়েছে, একটা মাগুরা একটা মিরপুর। ওই ভদ্রলোক কেঁদেছেন ঝরঝর করে, যে আমি 300টা নির্বাচন এত সুন্দর করে তুলে আনতে পারলাম আর মাত্র 2টা উপনির্বাচন পারলাম না। এটার হেতুটা কোথায়? হেতুটা হচ্ছে রাজনৈতিক সরকারগুলোর অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, হতে পারে না, সেটা বাংলাদেশে তিনি কেঁদে কেঁদে প্রমাণ করে গেছেন। একটা আফসোস নিয়ে কিন্তু এই ভদ্রলোক গেছেন, বদনাম নিয়েও গেছেন। এই গেল একদিক। আর যেটা আপনি নির্বাচনের ট্রেনের কথা বলছেন, ওই ট্রেন কিন্তু যথারীতি ছেড়ে দিয়েছে। ওই ট্রেনে এখনো মাঝে মধ্যে একটু চেইন টানা হয়, চেইন টানলে কিন্তু একটু জরিমানা দিতে হয়। নির্বাচনের ট্রেনে সবাই তো উঠেছে, এটা তো উঠে গেছেন সবাই। কেউ যদি বলেন যে আমি উঠি নাই, সেটা ভুল বলা হবে। তো এরপরও মাঝে মধ্যে চেইন টানার কিন্তু একটা সিস্টেম আছে, চলতি পথে ট্রেনের চেইন টানা। ওই চেইন টানতে গেলে একটু জরিমানা দিতে হয় বা একটু কাফফারা দিতে হয়। তখন সামনে এই কাফফারা কে দিবে? এই চেইন টানার মধ্যে আমরা কিন্তু হরেক কিসিম দেখছি। বিএনপি মহাসচিব মাত্র কয়েকদিন আগেও বলেছেন ডক্টর ইউনূসের মধ্যে তিনি জিয়াউর রহমানের ছায়া দেখেন। অল্প কিছুদিনের মধ্যে তিনি আর এই ছায়া দেখেন না। ডক্টর ইউনূসের বিরুদ্ধে তাদের প্রচুর অভিযোগ। আবার কিছুদিনের মধ্যে দেখা গেল জামাত, এটা কখন দেখেছে জিয়া রহমানের ছবি? উনি একটা প্রকাশ্য অনুষ্ঠানে বলেছেন, লন্ডন বৈঠকের পরে, যেখানেই বলুন, কিন্তু এর আগে তারা বলেছে সরকার নিরপেক্ষ না। না, এই কিছুদিন আগেও ছায়া দেখেছেন। সেটা বলছি, লন্ডন বৈঠকের পর ছায়া দেখা না দেখা যার যার চোখ অনুযায়ী। কিছুদিনের মধ্যে ওই ছায়া আর দেখেন না। দেখা গেল যে বলা হলো যে ডক্টর ইউনূস জামাতের দিকে হেলে গেছেন। জামাত বলল পরদিন যে না, ডক্টর ইউনূস বিএনপির দিকে হেলে গেছেন। এই যে হেলে আর দুলে সরকারের জন্য একটা বিব্রতকর অবস্থা। এগুলো কিন্তু এক ধরনের নির্বাচনের ওই ট্রেনের চেইন টানা। এখন সর্বশেষ দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে দুটাকে আমি গণমাধ্যমের কর্মী হিসেবে বা গণমাধ্যমের জায়গা থেকে খুব ভাইটাল মনে করব। একটা হচ্ছে, আগে ভাষা ভাষা ছিল কথাগুলো। প্রধান উপদেষ্টা গত সপ্তাহে 21শে নভেম্বর 21 তারিখে তিনি স্পষ্ট করে বলেছেন একটা কথা, যে আগামী নির্বাচনটাকে সুস্থ, সুষ্ঠু, সুন্দর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা তিনি চান। একদম পরিষ্কার, মেদহীন কথাবার্তা। এর আগেও এই লাইনের কথা এসেছে, কিন্তু এরকম আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্টভাবে নয়। তার দুদিন পরে সেনাপ্রধানও আবার বলেছেন, যেটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে সেনাবাহিনী নির্বাচন কমিশনকে সহযোগিতার জন্য প্রস্তুত। এই দুইটা কিন্তু আমার অবস্থান থেকে, অর্থাৎ গণমাধ্যমের অবস্থান থেকে অত্যন্ত দামি মেসেজ। এরপরে কিন্তু নির্বাচন নিয়ে কারো আর কোনো একটা সংশয় থাকার কথা নয়। এখন ভাই যেগুলো বলছেন এগুলো দরকার আছে, চাপে রাখা দরকার আছে। একেবারে ব্ল্যাঙ্ক ছেড়ে দেওয়া উচিত না, তারপরও চাপে রাখা। গণমাধ্যম কর্মী হিসেবে সুষ্ঠু পরিবেশটা কতটুকু দেখছেন? আমার প্রশ্নই যায়। এটা হচ্ছে তারা যদি মনে করার উপর,
মানে কি তাদের মনে বিএনপির অপোজিটরা বিএনপিরও মনে করার বিষয় আছে, অপোজিট বিএনপি যারা তো আছে মনে করছে তারা সুষ্ঠু পরিবেশ এটা তো তৈরি হয়ে গেছে। আজকে মনে করছে, আজকে আগামীকাল করে কিনা একটু অপেক্ষা করেন না। জি তারাও যে আজকে যেটা বলছেন আগামীকাল তারা ওটা বলবেন কিনা অপেক্ষা করতে হবে, যেহেতু গণমাধ্যমে কাজ করি আমরা। এখানে একটু যোগ করে শেষ করে ফেলি। জি যখনই তাদের মধ্যে একটা মিলমিশ হয়ে যাবে, অথবা বোঝাপড়া হয়ে যাবে, অথবা সমঝোতা হয়ে যাবে, অথবা মহব্বত রিমেক হবে, দেখবেন কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কারো মধ্যে কোনো বিরোধ থাকবে না। আশরাফ আলী আকন ভাই, যদি আমার যদি মোস্তফা কামাল ভাইয়ের প্রশ্নটা যদি একটু আপনি কথাগুলো যদি শুনেন, আসলে কি মিলমিশ হওয়ার সুযোগ আছে বিএনপির সাথে আপনাদের? অর্থাৎ যদি বলে সমঝোতা, যেটা বলা হয় নির্বাচনী সমঝোতা, আসন সমঝোতা, এই বিষয়গুলো কি হওয়ার সম্ভাবনা কত? নির্বাচনী সমঝোতা তো আমরা একটা দল, নির্বাচনী সমঝোতার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি, একই প্ল্যাটফর্মে আসছি আর কি, আন্দোলন সংগ্রাম একই সাথে করতেছি। সেখানে পরিষ্কার কথা, এই জুলাই অভ্যুত্থানের মূল চেতনা যেটা, সেটা ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন এবং গণভোটও আছে। গণভোট ওই নির্বাচনের সাথে গণভোট, এটা আমরা বলছি জুলাই সনদ এটা। কিন্তু এই যে সংস্কার ছাড়াই ইউনূস সাহেব 8 তারিখ, অভ্যুত্থানগুলো 5 তারিখ, 7 তারিখেই বিএনপি বললো আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। মানে কি আগের দুইটা কই গেল, বিচারটা কই গেল, সংস্কারটা কোথায় গেল? ওনারা প্রথমে নির্বাচন, মানে আওয়ামী লীগ উঠে গেলে এই চেয়ারটা উঠে গেলে এই চেয়ারটা আমার বসতে হবে এখানে। হ্যাঁ, আওয়ামী লীগ সব কিছু লুটপাট করেছেন, দেশের সম্পদ সবই করেছেন, শিল্প কারখানা, এখন আমার করতে হবে ওখানে বসে। আর ওখানে না বসলে এই লুটপাট ভালোভাবে করা যায় না, দুর্নীতি ভালোভাবে করা যায় না। আমি পরিষ্কার চ্যালেঞ্জ দিয়ে বললাম, এখানে একজন বিজ্ঞ সাংবাদিক আছেন, পরিষ্কার বলি, স্বাধীনতার পরে যে দল তখন ক্ষমতায় ছিল তাদের মন্ত্রী, এমপি, নেতা, কর্মীরা 90% থেকে 95% দুর্নীতির সাথে আকণ্ঠ নিমজ্জিত। কাজে এখানে ওই চেয়ারটা আমার বসায় এমনিও বসাই লাগবে। আইলে উনি তো কোনোদিন বললেন আগে সংস্কার করেন, আগে ওদের বিচার করেন, যারা এত কিছু করলো, হাজার হাজার ছেলেদের হত্যা করলো, হাজার হাজার ছেলেদের পঙ্গু বানাইলো, হ্যাঁ, সেই তাদের তো উনি আয়না করে নিল, গুম করলো, খুন করলো। এই ব্যাপারে তো বিএনপি কোনো কথা বলো না। আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই, মানে কি? তার মোটিভটা কি, তার উদ্দেশ্যটা কি, চাই কি? কাজে আমরা যেন তেনভাবে একটা নির্বাচন করে কেউ ক্ষমতায় যাবে আর লুটপাট করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, টাকা পাচার করবে, এইটা আমরা আর করতে দেবো না। এটা কি আর কেউ কোনো পার্টি করে না? না, যারা ক্ষমতায় ছিল তারাই করছে, এখন কোনো দল করে না। এখন যারা সব তো দেখেনি, আপনার পত্রিকায় লেখেন না, আপনার টেলিভিশনে প্রচার করেন না, কারা কারা করে দেখেন না, কারা মানুষকে হত্যা করলো, আইয়ামে জাহিলিয়াতকে হত্যা শেষ করলো, আওয়ামী লীগ একটা করলো, লগি বৈঠার আন্দোলন একটা ছেলেকে পল্টনে জমা হত্যা করলো, আর বিএনপি করলো কি ওই মিটফোর্ডের ওইখানে যে ছেলেটাকে পাথর নির্মমভাবে হত্যা করলো। সে দুইটাই কিন্তু বিএনপি, যারা মারলো সেই বিএনপি, যারা মারলো তারাও বিএনপি। কেন কি? ভাগবাটোরা, এই ক্ষমতাটা হলো ভাগবাটোরা। এবার একটা প্রশ্ন আসে, ভাগবাটোয়ারার কথা যখন এসছে, বিএনপির পক্ষ থেকে যে ইসলামী আন্দোলনকে কোনো ভাগবাটোয়ারার বিষয়ে যদি বলে আপনাদেরকে এতটা আসন দেব, আপনারা কি রাজি হবে? আমি তো প্রথম সূচনাই বলছি, আসনে ওনরা আসন দিতে কে, ওরা কি ক্ষমতায় যাবে? এই ইঙ্গিত আপনি কিভাবে দেয়? ওরা কিভাবে বললো? দেশের মানুষ তো মনে করে তারা ক্ষমতায় যাবে। কোন মানুষ মনে করে? আমি চলেন ডাটা নিই, এই এনে 3 জন লোক আছে, একটু আধা ঘন্টা 1 ঘন্টা ডাটা নেই, দেখি রিক্সাওয়ালা ব্যানালাকে জিজ্ঞাসা করি কারা ক্ষমতায় যাবে, তারা বলে দেবে। শুয়ে তো স্বপ্ন সুখ দেখলে হবে না। বিভিন্ন জরিপে তো তারা আগে, এগুলো ফেক নিউজ, ফেক জরিপ, এগুলো বাস্তব জরিপ না, এগুলো মিথ্যা, টাকা পয়সা দিয়ে এগুলো জরিপ করায়। আগামী নির্বাচনে বিএনপি তাহলে আসছে না, এটা জনগণ বলে দেবে। কিন্তু ওনারা যেভাবে বলতেছেন, ওনরা আসন দিতে কে? ওনরা কে? আমরাও আন্দোলন করছি, ওনরাও করছি, ওনরা দিতে কে? এই কথাটাই তো মারাত্মক। এবং ওনারা নিজেরা বড় দল, কয়েকবার ক্ষমতায় এসছেন, না তা আসতে পারে, সে কিভাবে ক্ষমতায় এসে একক নির্বাচন করেছে 15 দিনের জন্য, এটাও তো একটা ক্ষমতার অংশ, এই তার পার্ট। 15 দিনের যে নির্বাচনটা, এটাও তো তাদের একটা রেজিম। কাজে এইটা আপনি কি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের রেজিম আর বিএনপি রেজিম একই? কার্যকলাপ তো একই। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করছে, ওরাও তো 15 দিনের জন্য একটা নির্বাচন। এটা কি গণতন্ত্র হত্যা না? এটা আপনি কি মনে করেন? এটা গণতন্ত্র হত্যা না? কেউ করে না, আমি করবো। এই যে ঘটনাটা, এটা আপনি কি মনে করেন? একই তো রেজিম। এখন যে শুরু করছে আওয়ামী লীগ, যা শুরু করছিল এরা কিন্তু নির্বাচনের আগে তাই শুরু করছে। এরা কিন্তু আপনাদের দলের আমি যেটা বলেছেন এটাই সত্য, যে নৌকা ধানের শেষ 1 সাপের 2 বিষ কথাটা কি আপনি 2 সাপের 1 বিষ, এই বিষয়টাকে আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন? এইটা হলো আমাদের বহুত আগের পুরানো একজন শিল্পী ছিল, উনি ইন্তেকাল করেছেন, ওনার একটা গান ছিল, এইটা ছিল 2008 সালের গান। সেইটা এখন পুরানো হয়ে গেছে, এখন এই গানটা বাজিয়েছে। কারণ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি। আচ্ছা বলেন, আদমজি জুট মিল্লা বন্ধ হলো কার আমলে? এটা বলেন আপনি। যেখানে বাংলাদেশটা গর্ব ছিল আদমজি, বিশ্বের সবচেয়ে বড় পাটকল কোনটা? আদমজি। সেটা বন্ধ হলো কার কারণে? ধন্যবাদ আপনার কাছে। আসবো আমি বিরতির পরে।
এই দুই সাপেরই যদি এক বিষ হয় তাহলে ভবিষ্যতে আমরা কাকে দেখব, কাকে আমরা সামনের দিকে নিয়ে আসবো, সেই প্রশ্নটা আপনাকে করব। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন।